এই যে এখানে সাইডে লেখা আছে পূর্ব নাম। আগে কিন্তু এটাকে বলা হতো আদমশুমারি। সেই জন্য কিন্তু পাশে লেখা আছে এই যে পূর্ব নাম হচ্ছে আদমশুমারি। আদমশুমারির বর্তমান নাম এখন চেঞ্জ করে করা হয়েছে জনশুমারি ও গৃহগণনা। জনশুমারি এবং গৃহগণনা, এটাও প্রশ্নে আসে যে আদমশুমারি এখন কি নামে করা হয়। এটাও প্রশ্ন এসেছে অলরেডি কয়েকবার। তো এখন আদমশুমারির নাম চেঞ্জ করে করা হয়েছে জনশুমারি ও গৃহ গণনা। তো এটা হয়েছে 2022 সালে, অনেক আগে। সে কারণে রিসেন্ট যদি হতো তাহলে তারিখটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতো। যে আমরা দেখেছি যে এখানে লেখা আছে 6 দিন ধরে আদমশুমারি করা হয়েছে, 15 জুন থেকে 21 জুন, এই 6 দিন। কিন্তু যেহেতু রিসেন্ট না, অনেক আগে হয়ে গেছে, এই তারিখটা আমাদের জন্য এখন অতটা গুরুত্বপূর্ণ না। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনায় যে ষষ্ঠ কথাটা, যে লাস্ট যেটা 2022 সালে জনশুমারি হয়েছে সেটা কততম ছিল? এটা হচ্ছে ষষ্ঠ, ষষ্ঠ ছিল। আরেকটা হচ্ছে যে এই জনশুমারিটার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল আগের গুলার থেকে, যে এইটা কিন্তু করা হয়েছে যে ওই যে স্যাটেলাইট পদ্ধতিতে গৃহ গণনা করা হয়েছে। এটাতে সহায়তা করেছে হচ্ছে যুক্তরাষ্ট্রের নাসা। এখন কিছু তথ্য, সেটা হচ্ছে এখানে আমি দাগ দিয়েছি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে বাংলাদেশের 1% মানুষ হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এদের সংখ্যাটা গুরুত্বপূর্ণ না অতটা, কিন্তু 1% হচ্ছে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা। মোট যে 100% জনগোষ্ঠী রয়েছে তার মধ্যে 1%ই আছে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এটা কিন্তু খুব অল্প সংখ্যা না, অনেক বেশি সংখ্যা। আর একটা তথ্য দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা 91.04%। হিন্দু জনগোষ্ঠী কিন্তু প্রচুর আছে বাংলাদেশে, তারপরেও সেটার সংখ্যা কত? 7.95%। তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী যে 1%, এটা কিন্তু কম না। এখানে কত লেখা আছে? 16,50,478 জন হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা। বাংলাদেশের মোট যে জনসংখ্যা সেটা আমাদের একটু মনে রাখতে হবে যেন ভুল না হয়ে যায়। যে গণনাকৃত এবং সমন্বয়কৃত। সমন্বয়কৃত বলতে আহ, যখন গণনা করা হয় কিছু ডাটা থেকে যায় বা সমস্যা হয়, কারণ অনেক মানুষ হচ্ছে যে কি আহ, যে যখন এই যে 15 জুন থেকে 21 জুন এই যে জনশুমারিটা হয়েছিল, তখন দেখা গেছে যে অনেক মানুষ এক জায়গায় থাকে না, অন্য জায়গায় থাকে। এরপরে কিছু প্রবাসী, সেটার সংখ্যা যদি সঠিকভাবে না পাওয়া যায়, তো এই জন্য পরবর্তীতে কিছু ডাটা সংগ্রহ করে আগেরটার কারেকশন করা হয়। সেটাকে বলা হয় হচ্ছে সমন্বয়কৃত জনসংখ্যা। সমন্বয়কৃত জনসংখ্যা হচ্ছে 16,98,28,911 জন। এটাও অপশনে দিতে পারে অথবা যে কোনো একটা দিবে। যদি দেয় 16,51,000, তাহলে আর পরেরটা দিবে না। দুইটা একটু মনে রাখবেন, 16,51,000 অথবা 16,98,000। আর আমরা পড়েছিলাম যে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী নারী পুরুষের একটা অনুপাত করেছিলাম, 100 ওখানে ছিল হচ্ছে 96। কিন্তু 22 সালে যেটা ছিল আমাদের জনশুমারিতে সেটা হচ্ছে নারী পুরুষের অনুপাত 100:98.07। এটা একটু কিন্তু আলাদা। গড় আয়ু 72.4 বছর, পুরুষের 70.8 আর নারীদের হচ্ছে 74.2। নারীদের কিন্তু একটু বেশি, পুরুষের তুলনায় বাংলাদেশে নারীর আয়ুষ্কাল হচ্ছে বেশি। কিন্তু অ্যাভারেজ হচ্ছে আমাদের 72.4। এই যে 70.8 এবং 74.2 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা অ্যাভারেজ পাবো হচ্ছে 72.4 বছর। এটা হচ্ছে গড় আয়ুষ্কাল। সাক্ষরতার হারও অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, এটাও গুরুত্বপূর্ণ, 74.80%। এটা গুরুত্বপূর্ণ, সাক্ষরতার হারটা প্রশ্নে আসে অনেক সময়। হুম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 50টি। অনেকদিন থেকে এই 50টি আছে, এই 22 সালের জনশুমারিতেও 50টি
কালেক্ট মানে 50টি উল্লেখ করা আছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে এই যে আলাদা আলাদা চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, ওরা দিছে না, এরকম আরো অনেক আছে নাম। সেগুলো সবকিছু মিলায় মোট বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 50টি। আর এই যে পাঁচটা বললাম এগুলো হচ্ছে বৃহত্তম, সব থেকে বড় বা বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র, মানে কোন জায়গায় সব থেকে দারিদ্র্য বেশি, সব জায়গায় ধনী, কোন জায়গায় ধনী বেশি। তো বাংলাদেশের সবচেয়ে দরিদ্র বেশি হচ্ছে মাদারীপুরে। মাদারীপুরের 54.4% মানুষই হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সংখ্যাটা অনেক অ্যালার্মিং এবং হতাশাজনক খুব, যে একটা এলাকার অর্ধেকের বেশি মানুষ হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আর দেশের সব থেকে ধনী হচ্ছে নোয়াখালী। এটা প্রশ্ন দিবে না, জেনে রাখলাম আমরা। এই ইনফরমেশনটা মনে রাখতে হবে, দেশের সবচেয়ে দরিদ্র বেশি হচ্ছে মাদারীপুরে। এটা কিন্তু আদমশুমারি বা জনশুমারি অনুযায়ী কিন্তু। এগুলো যেহেতু রিসেন্ট আমরা তথ্য পেয়ে গেছি যে বাংলাদেশে এখন দারিদ্র্যের হার কত, তাই 22 সালেরটা আমাদের প্রয়োজন নাই। এরপরে হচ্ছে আন্তর্জাতিক সমীক্ষা আছে জনসংখ্যা নিয়ে। জনসংখ্যা নিয়ে না, এটা আন্তর্জাতিকের মনে হয় পার্টে চলে এসেছে। বিশ্বের বৃহত্তম 5টি অর্থনীতির দেশ, 5টি অর্থনীতির দেশ আমাদের গুরুত্বপূর্ণ না, আমাদের প্রথমটা জানলেই হবে। যে আমরা চীন এবং যুক্তরাষ্ট্র এ কথাটা মাথা থেকে সরাবো না, যখন অর্থনীতি বা জিডিপি বা রপ্তানি আমদানি এসব কথা আসবে তখন আমরা অপশনে আমাদের দুইটা রাখবো সবসময়, একটা হচ্ছে চীন, একটা যুক্তরাষ্ট্র। তবে সঠিক তথ্যটা অবশ্যই জানতে হবে, কারণ যখন প্রশ্ন দিবে কোনো এসব বিষয়ে বিশ্ব বাণিজ্য সংক্রান্ত বা অর্থনীতি সংক্রান্ত, তখন চারটা অপশনের ভিতরে একটা চীন অবশ্যই থাকবে, আবার যুক্তরাষ্ট্রও থাকবে। তো এখন দেখেন কি বলছে বিশ্ব বাণিজ্য প্রতিবেদন 2025, একেবারে রিসেন্ট তথ্য, বিশ্ব বাণিজ্য সংস্থা যেটা বের করে সেটা অনুযায়ী হচ্ছে রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। অবশ্যই রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র হবে না, চীনের থেকে বেশি না। আমরা কিন্তু আন্তর্জাতিক যখন পড়াশোনা করেছি আমরা কি দেখেছিলাম, যে চীন হচ্ছে, চীনকে বলা হয় বিশ্বের কারখানা, মানে সেখানে উৎপাদন বেশি হয়, তারা রপ্তানিও বেশি করে। তো সুতরাং রপ্তানিতে শীর্ষে হচ্ছে চীন, রপ্তানিতে শীর্ষ দেশ চীন। দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় যুক্তরাষ্ট্র। এরপরে আমদানিতে শীর্ষ দেশ, আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় হচ্ছে চীন। এখন আমদানিতে কিসের জন্য চীন দ্বিতীয় হয়ে গেল? উৎপাদন করার জন্য অনেক কিছু কিন্তু কাঁচামাল এবং জ্বালানি চীনকে আমদানি করতে হয়। চীন ফাইনাল বা হচ্ছে চূড়ান্ত যে দ্রব্য আমরা ভোগ করি সেটা বানাই, কিন্তু সেগুলো বানানোর জন্য সব কাঁচামাল চীনের নিজস্ব নাই। আবার জ্বালানিও তাকে 98%-এরও বেশি, 98%-এরও বেশি হচ্ছে জ্বালানি তাকে আমদানি করতে হয়। এর মধ্যে 90% সে ইরান থেকে নেয়, 5% সে হচ্ছে রাশিয়া এবং হচ্ছে ইউক্রেন, এরপরে কাজাকিস্তান, মানে ওই যে মধ্য এশিয়ার যে দেশগুলো সেখান থেকে নেয়, দিয়ে তার সে হচ্ছে জ্বালানি ঘাটতি পূরণ করে। তো এই কারণে চীনকে প্রচুর কিন্তু উৎপাদনের জন্য আমদানিও করতে হয়। তো যুক্তরাষ্ট্র প্রথম হচ্ছে আমদানিতে, এরপরে আবার চীন। তো এটা হচ্ছে উল্টা, মানে একটা আর একটার বিপরীত, যে রপ্তানিতে শীর্ষে হচ্ছে চীন এবং দ্বিতীয় যুক্তরাষ্ট্র, কিন্তু আমদানিতে আবার এটার উল্টা হয়ে গেছে, যে আমদানি করে যুক্তরাষ্ট্র বেশি এবং দ্বিতীয় হচ্ছে চীন। খুব ভালোভাবে এই তথ্যটা মনে রাখতে হবে, যে রপ্তানিতে শীর্ষ দেশকে এবং আমদানিতে শীর্ষ দেশ কে। শুধু যে শীর্ষ দেশটা গুরুত্বপূর্ণ এখানে না, দ্বিতীয় প্রশ্ন দিয়ে দেয় যে রপ্তানিতে দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটা, অথবা আমদানিতে দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটা। একটু কনফিউজ করার জন্য এইভাবে প্রশ্নগুলো চলে আসে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তথ্য দুইটা, খুবই 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 গুরুত্বপূর্ণ, 3 স্টারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যে বিশ্বে রপ্তানিতে এবার বাংলাদেশের অবস্থান কত। আমরা তো দেখলাম যে রপ্তানিতে শীর্ষে হচ্ছে চীন এবং আমদানিতে শীর্ষে হচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু বাংলাদেশের অবস্থা কি? বিশ্বে রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 58তম এবং আমদানিতে 52তম। বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন, আমদানিতে যুক্তরাষ্ট্র, আর বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
বিশ্ব অর্থনীতির শীর্ষ 5টি দেশ। এখন আমরা দেখলাম যে রপ্তানিতে শীর্ষ দেশ চীন, কিন্তু এখানে আবার কি বলছে যে বিশ্ব অর্থনীতির শীর্ষ 5 দেশের এই তালিকায় যুক্তরাষ্ট্র হচ্ছে যু- এই তালিকায় যুক্তরাষ্ট্রকে প্রথম ধরা হচ্ছে। অর্থনীতি মানে হচ্ছে এই যে জিডিপি পড়েছিলাম না আমরা, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে এক বছরে একটা দেশ যে পরিমাণ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড করে তার আর্থিক মূল্যকে বলা হয় হচ্ছে জিডিপি, বা সেই দেশের অর্থনীতির বিস্তৃত কত বড় সেটাই জিডিপি থেকে বোঝা যায়। তো এই যুক্তরাষ্ট্রের জিডিপি হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম। চীন অনেক কিছু উৎপাদন করে ঠিক আছে, অনেক কিছু রপ্তানি করে ঠিক আছে, কিন্তু যুক্তরাষ্ট্র যে সকল জিনিসপত্র উৎপাদন করে সেগুলোর আবার প্রাইস অনেক বেশি, মানে দাম অনেক বেশি। দেখা যায় যে তারা হচ্ছে এই ছোট্ট একটা চিপ উৎপাদন করলো, কিন্তু প্রাইস হচ্ছে চীনের অনেকগুলো ছোট ছোট প্রোডাক্টের থেকে অনেক বেশি। কারণে চীনের হচ্ছে জিডিপির পরিমাণ দেখা যায় যে বাৎসরিক যে আয় বা তার অর্থনীতিটা বড়। তাহলে বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় হচ্ছে চীন। এখানে একটা ইনফরমেশন দেখানো হচ্ছে 1991 সালে 34 বছর পর জাপানকে হটিয়ে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ হচ্ছে জার্মানি। আমরা জানি যে জাপান ঋণদাতা দেশ হিসাবে খুবই পরিচিত একটা, আমরাও কিন্তু জাপান সরকারিভাবে একটা, এবং জাপানের যে সহযোগিতা সংস্থা রয়েছে একটা জাইকা, সেটা থেকে আমরা প্রচুর ঋণ পেয়ে থাকি। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের মতো অনেক স্বল্পোন্নত দেশ, ডেভেলপিং কান্ট্রি যারা উন্নয়নশীল দেশ, তারা তাদেরকে হচ্ছে জাপান একটা তো আর্থিক সহায়তা দিয়ে থাকে, তারপরে হচ্ছে একটা কারিগরি সহায়তা দিয়ে থাকে। কিন্তু অনেক দিন পর, কি বলছে, 1991 সালের পর 34 বছর পরে জাপানকে হটিয়ে বিশ্বের শীর্ষ ঋণদাতা সংস্থা বা দেশে পরিণত হয়েছে হচ্ছে জার্মানি। যেহেতু এটা রিসেন্ট একটা পরিবর্তন হয়েছে, এটাও তাহলে গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে এতদিন ছিল 34 বছর ধরে ছিল এককভাবে হচ্ছে জাপান ঋণদাতা দেশ, কিন্তু জাপানকে হটিয়ে এখন হচ্ছে জার্মানি। জাপান দ্বিতীয় হয়ে গেছে এবং চীন হচ্ছে তৃতীয়। ক্রিপ্টোকারেন্সিতে শীর্ষ দেশ হচ্ছে এখন ভারত, আর বাংলাদেশ হচ্ছে 35তম। এটা অতটা গুরুত্বপূর্ণ না। সার্কভুক্ত দেশ সমূহের মধ্যে মাথাপিছু আয় ও গড় আয়তে শীর্ষ দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু দক্ষিণ এশিয়ার সব থেকে ছোট দেশ, ছোট্ট একটা দেশ হচ্ছে মালদ্বীপ। কিন্তু এই মালদ্বীপের মাথাপিছু আয় এবং গড় আয়ু দুইটাই হচ্ছে শীর্ষে সার্কভুক্ত দেশ সমূহের মধ্যে। সার্কভুক্ত দেশ হচ্ছে 8টা, এই 8টা দেশে হচ্ছে দক্ষিণ এশিয়ার 8টা দেশ। এই 8টা দেশের মধ্যে এখন বর্তমানে মাথাপিছু আয় এবং গড় আয়ু দুইটাতেই শীর্ষে রয়েছে মালদ্বীপ, আর সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান। এটাতে দাগ দেয়নি, কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে সর্বনিম্নে রয়েছে, গড় আয়ুতে সর্বনিম্ন এবং মাথাপিছু আয় সর্বনিম্ন হচ্ছে আফগানিস্তান, আর শীর্ষে হচ্ছে মালদ্বীপ। তেল ও গ্যাস উৎপাদন, আমদানি, রপ্তানি, রিজার্ভ, এগুলো নিয়ে হচ্ছে শীর্ষ দেশের কথা বলা হচ্ছে। যে তেল উৎপাদন, হুম, এই যে যুক্তরাষ্ট্র কি করে আরব দেশগুলা ছাড়া বা ভেনিজুয়েলা এগুলা ছাড়া কি করে উৎপাদনে যুক্তরাষ্ট্র হয়ে গেল। এখন তেলের মধ্যে আবার বিষয় আছে, সেটা হচ্ছে যে একটা আছে পরিশোধিত তেল, একটা হচ্ছে অপরিশোধিত তেল। তেল ব্যবহার যোগ্য করার জন্য সেটাকে পরিশোধিত তেল করতে হয়। তো যুক্তরাষ্ট্র অপরিশোধিত তেল তারা প্রচুর পরিমাণে আমদানি করে, তারপরে সেগুলোকে ব্যবহারযোগ্য পরিশোধিত তেলে রূপান্তর করে, এটাকে বলা হচ্ছে উৎপাদন। তো এই উৎপাদনে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সেরা। যুক্তরাষ্ট্র হচ্ছে তার আগামী 100 বছরের জন্য প্রচুর পরিমাণে তেল মজুত করে রাখতে চায়। সেই জন্য সে যেখানে তেল পায়, তেলের সন্ধান পায়, সেখান থেকে তেল নেওয়ার জন্য যা যা কিছু দরকার, যা যা কিছু করা দরকার সবকিছুই কিন্তু যুক্তরাষ্ট্র করে। এটার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র একটা হচ্ছে শীত প্রধান দেশ, জলবায়ুগত কারণে বা ভৌগোলিক কারণে বছরের বেশিরভাগ সময় হচ্ছে মাইনাসের নিচে তাদের তাপমাত্রা থাকে। দেখা যায় যে কিছু কিছু অঞ্চল থাকে সেগুলো
পুরা বছরই শীতকাল থাকে, তো শীতের সময় তাদের কি আহ প্রচুর পরিমাণে তাপ দরকার। বিশেষ করে তারা যেসব ঘর বাড়িতে বসবাস করে, অফিস আদালতে কাজকর্ম করে, সেই মানে বাইরের পরিবেশ তো চেঞ্জ করা যাবে না, কিন্তু যেখানে তারা বসবাস করে এবং কাজকর্ম করে সেখানকার তাপমাত্রা তাদের বসবাস উপযোগী করার জন্য তো তাপ উৎপাদন করতে হবে। সেটা কি দিয়ে হবে? সেটার জন্য বিদ্যুৎ প্রয়োজন। বিদ্যুৎ উৎপাদনের জন্য কি প্রয়োজন? তেলের প্রয়োজন, মানে জ্বালানি প্রয়োজন। তো এই জ্বালানি যুক্তরাষ্ট্রের সব সময়ই লাগবে, সারা জীবনই লাগবে। তো তেলের পরিমাণ তো একটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ। যেসব দেশ হচ্ছে তেলের খনি রয়েছে, তেল তো একটা সময় সেসব দেশের শেষ হয়ে যাবে। তো যুক্তরাষ্ট্র চিন্তা করে যে এখন যদি আমি মজুত করে না রাখতে পারি, তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে তেলের দাম বেড়ে যেতে পারে, অথবা আমাদের যে পরিমাণ তেল দরকার সেই পরিমাণ তেল আমি তখন নাও পেতে পারে, যদি আস্তে আস্তে তেলের মজুদ শেষ হয়ে যায়। তেল যেসব দেশে মজুদ আছে সেই জায়গার কথা আমি বলছি, মানে রিজার্ভ আছে যে দেশে, রিজার্ভার যারা। তো তাই এখন থেকেই যুক্তরাষ্ট্র কি করে, তাদের অনেক ভবিষ্যৎ মানে অদূর ভবিষ্যৎ চিন্তা করে তারা তেল আমদানি করে এবং অপরিশোধিত তেলকে পরিশোধিত করে, এই উৎপাদন কাজটা তারা করে। এই জন্য বলা হচ্ছে যে তেল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, আর তেল আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। এরা মজুত করে রাখে না, এদের প্রয়োজন হচ্ছে জ্বালানি উৎপাদন করে এতই পরিমাণ, মানে এখানে প্রচুর কারখানা রয়েছে, সেগুলো জ্বালানি দরকার হচ্ছে, তেল দরকার, তেল গ্যাস দরকার, সেই জন্য আমদানি করে, মজুত করে রাখার জন্য না। এরপরে সব থেকে বেশি রপ্তানি করে কে? রপ্তানি করে হচ্ছে সৌদি আরব। আর সব থেকে বেশি রিজার্ভ আছে এখনো তাদের কাছে মজুদ রয়েছে, সেই দেশটার নাম হচ্ছে ভেনেজুয়েলা। এই প্রথম লাইনটা মনে রাখলেই চলবে, যে তেলে হচ্ছে সব থেকে বেশি উৎপাদন করে যুক্তরাষ্ট্র, আমদানি করে চীন, রপ্তানি করে হচ্ছে সৌদি আরব, আর রিজার্ভ আছে হচ্ছে ভেনেজুয়েলায়, চারটা তেল নিয়ে। আর তেল মজুদ আছে এবং রপ্তানি করে দুটাই বেশি, মজুদ আছে এককভাবে কিন্তু ভেনেজুয়েলার। কিন্তু দেখা যাচ্ছে এখানে আর একটা তথ্য যুক্ত করে দিয়েছে যে তেল মজুদ আছে বেশি, আবার রপ্তানি বেশি করে এককভাবে, সেটা হচ্ছে সৌদি আরব। কিন্তু ভেনেজুয়েলার মজুদ আছে সব থেকে বেশি, কিন্তু সৌদি আরবের মতো রপ্তানিতে শীর্ষে না। হুম। বিশ্বের ভাষা নিয়ে একটা তথ্য, সেটা হচ্ছে মাতৃভাষার দিক থেকে প্রথম হচ্ছে মান্দারিন। মান্দারিন ভাষায় সব থেকে বেশি মানুষ কথা বলে। মান্দারিন কোন দেশের ভাষা? বলেন দেখি, মান্দারিন কোন দেশের ভাষা? চায়না ম্যাম। হুম। চায়না। হ্যাঁ, চীনে অনেক ভাষা প্রচলিত আছে, কিন্তু তাদের প্রধান যে ভাষা সেটা হচ্ছে মান্দারিন ভাষা। এই মান্দারিন ভাষায় সব থেকে বেশি মানুষ কথা বলে। আর বাংলার অবস্থান এখন পঞ্চম, এগুলো রিসেন্ট তথ্য। ইংরেজির অবস্থান সপ্তম। বাংলাটা মনে রাখবেন। আর গুরুত্বপূর্ণ হচ্ছে মান্দারিনটা, যে মাতৃভাষার দিক থেকে প্রথম। আর সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি। এটা একটা দ্বীপরাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র, কিন্তু এই পাপুয়া নিউগিনিতে প্রচুর মানে ছোট ছোট অঞ্চলে প্রত্যেকে আলাদা আলাদা তাদের হচ্ছে আঞ্চলিক ভাষা। এদের সর্বাধিক ভাষার দেশ বলা হয় হচ্ছে পাপুয়া নিউগিনিকে। ইউএনএফপিএ এটা একটা হচ্ছে জনসংখ্যা বিষয়ক জাতিসংঘের একটা সংস্থা। সেটা 48তম, মানে 2025 সালে যে রিপোর্টটা প্রকাশ করে সেটা হচ্ছে 48তম জনসংখ্যা রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী পৃথিবীর জনসংখ্যা হিসাব করা হয়েছে। বিশ্বের বর্তমানে মোট জনসংখ্যা হচ্ছে, মানে এটার আগে জনসংখ্যা ছিল 7-এর ঘরে, মানে 700 কোটির ঘরে। এই রিসেন্ট যে রিপোর্ট এটাতে দেখা গেছে যে এখন জনসংখ্যা 823.20 কোটি। 823.20 কোটি পৃথিবীর মোট জনসংখ্যা। যেহেতু 700-র ঘর পেরিয়ে 800-তে চলে গেছে, এটাও আমার কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ। জনসংখ্যা, বিশ্ব জনসংখ্যার হার এটা। বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার 2.2%। এটা সবারই মনে থাকার কথা, সহজ, 2.2%। হুম, এই তো, এই
এই যে এখানে যে তথ্যটা দেয়া আছে এই পুরা টেবিলটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা কি? যে বিশ্বের জনসংখ্যা এখন শীর্ষ দেশ হচ্ছে ভারত, চীন কিন্তু এখন না। ভারতের জনসংখ্যা কত? 146 কোটি। 146 কোটি, 39 লাখ, 146.39 কোটি। চীনের এই সংখ্যাটা সম্ভবত আহ মানে এখানে তো 46 আছে, হয়তো 141 এইরকম ঘরে আছে। বাংলাদেশের হচ্ছে জনসংখ্যা অষ্টম। আর বিশ্বে মানে মুসলিম বিশ্বে সব থেকে শীর্ষ দেশ জনসংখ্যায় হচ্ছে ইন্দোনেশিয়া। আবার বাংলাদেশ যেহেতু একটা, মানে বাংলাদেশে যেহেতু মুসলমানের সংখ্যা বেশি, আমরা দেখলাম কত 91.98% সম্ভবত বাংলাদেশে মুসলমানদের সংখ্যা, মানে প্রায় প্রায় হচ্ছে 92% মুসলমান বসবাস করে। তাহলে একটা মুসলিম কান্ট্রি আমাদের দেশ, সাংবিধানিকভাবে অবশ্যই মুসলিম কান্ট্রি না, কিন্তু বাংলাদেশে 92% মানুষ হচ্ছে মুসলমান। তো জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হচ্ছে মুসলিম চতুর্থ, জনসংখ্যায় চতুর্থ দেশ। আর ইন্দোনেশিয়া হচ্ছে প্রথম। তাহলে জনসংখ্যার দুইটা তথ্য এখানে দেখলাম, একটা হচ্ছে জনসংখ্যা সব থেকে বেশি ভারতের, আর জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ অষ্টম, এবং মুসলমান জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, আর বাংলাদেশের অবস্থান চতুর্থ, মানে একটাতে অষ্টম একটাতে চতুর্থ। মানব উন্নয়ন সূচক, ইউএনডিপি, মানব উন্নয়ন সূচক, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটার 2025 সালের তথ্য। এই তথ্য অনুযায়ী বাংলাদেশের অবস্থান 130তম। এটা ভোলা যাবে না কিছুতে, এই যে অবস্থান 133তম, এটা ভোলা যাবে না যে বাংলাদেশের অবস্থান কত ইউএনডিপির মানে 33তম মানব উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান 130তম। এখন এই যে ইউএনডিপি যে রিপোর্টটা করেছে সেটা অনুযায়ী সেই সূচকে হুম যে শীর্ষ দেশ একটা পয়েন্ট হিসাব করা হয়, পয়েন্ট অনুযায়ী বাংলাদেশের এখানে একটা পয়েন্ট দিয়েছে না, যে 0.685। এটা শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। শীর্ষ দেশ আইসল্যান্ড। মানব উন্নয়ন সূচক কয়েকটা ক্যাটাগরিতে দেখা হয়, সেই ক্যাটাগরিতে সব সময় দেখা যায় যে স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো রয়েছে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ওই যে ওই দেশগুলোরই কোনো না কোনো শীর্ষ দেশ হয়। এটা হচ্ছে আইসল্যান্ড হচ্ছে শীর্ষ দেশ। আর সর্বনিম্ন দেশ যেটা দিয়েছে, সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। এটার কারণ কি? দক্ষিণ সুদান হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানে দারিদ্র্য অনেক বেশি, আহ তাদের হচ্ছে শিক্ষার হার কম, দেখা যায় যে গড় আয়ুষ্কাল কম, সবকিছু মিলিয়ে এই দক্ষিণ সুদান অনেক বছর থেকে হচ্ছে মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন অবস্থানে অবস্থান করে। আর আরেকটা যে সার্কভুক্ত দেশ, এই যে মিডিলে একটা দিয়েছে, যে সার্কভুক্ত দেশের মধ্যে একটা তথ্য দিয়েছে যে মানব উন্নয়ন সূচকে সার্কভুক্ত দেশের মধ্যে শীর্ষ দেশ কিন্তু রয়েছে শ্রীলঙ্কা, এবং মাথাপিছু আয়ের শীর্ষ দেশ হচ্ছে মালদ্বীপ। আমরা একটা তথ্য কিন্তু কিছুক্ষণ আগে দেখেছিলাম যে সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয়ে এবং হচ্ছে আয়ুষ্কালে শীর্ষ দেশ কে ছিল? এই মালদ্বীপ ছিল না? মনে আছে? প্রিমিয়াম। হ্যাঁ, জি। একটা জায়গায় আমি দাগ দিয়ে দেখিয়ে রাখলাম, এই যে মাথাপিছু আয় এবং গড় আয়তে শীর্ষ দেশ হচ্ছে মালদ্বীপ। কিন্তু মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ সব মিলিয়ে শীর্ষ দেশকে সার্কভুক্ত দেশের মধ্যে শ্রীলঙ্কা। এখন বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন, মানে কোন দেশ সব থেকে বেশি বিনিয়োগ করে, বিনিয়োগ প্রাপ্তি এবং বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বিনিয়োগ প্রাপ্তি মানে কি? বিনিয়োগ বিনিয়োগ এটা মানে বিনিয়োগ করে, কিন্তু বিনিয়োগ প্রাপ্তি বলতে বড় বড় যেগুলো জায়ান্ট প্রতিষ্ঠান রয়েছে যুক্তরাষ্ট্রে, তারা বিনিয়োগ করতে আগ্রহী, বিনিয়োগের পরিবেশ রয়েছে, তারা বাইরের কোনো প্রতিষ্ঠান হচ্ছে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে, এটাকে বলা হচ্ছে বিনিয়োগ প্রাপ্তি। বিনিয়োগ প্রাপ্তি এবং বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ আসে কোন খাতে?
তৈরি পোশাক খাতে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে নিটওয়্যার। বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোথায়? যুক্তরাজ্যে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী। হুম। পোশাক রপ্তানিতে যেহেতু বাংলাদেশের সাথে এটা অনেকটা রিলেটেড। পোশাক রপ্তানি বাংলাদেশের প্রধান হচ্ছে শিল্পজাত পণ্য, পোশাক পোশাক শিল্প। তো এই পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়, আর শীর্ষ হচ্ছে চীন। এই রিপোর্টটা করেছে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের। বাংলাদেশের অবস্থান দ্বিতীয় পোশাক রপ্তানিতে, শীর্ষ দেশ হচ্ছে চীন। বৈশ্বিক শান্তি সূচক 2025, এটাতেও হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ডের আর একটা কি দেখে আসলাম আমরা? আইসল্যান্ডের যে ইউএনডিপির যে রিপোর্ট মানব উন্নয়ন সূচক, সেটাতেও শীর্ষ কোন দেশ ছিল? আইসল্যান্ড ছিল না? বাংলাদেশ ছিল 130তম। তথ্যটা মনে রাখতে বলেছিলাম, বাংলাদেশ 130তম, আইসল্যান্ড হচ্ছে শীর্ষ ছিল। আবার শান্তি সূচকেও গত বছর সম্ভবত ফিনল্যান্ড ছিল, এবার হচ্ছে 2025-এ কিন্তু আইসল্যান্ড হয়ে গেছে। আর বাংলাদেশ এখানে আবার 123তম। শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান 123, আর আইসল্যান্ড হচ্ছে প্রথম। এটা শান্তি সূচক। এবং মানব উন্নয়ন সূচক, যেটা মানব উন্নয়ন সূচক 2025-এ বাংলাদেশের অবস্থান 130, আর শীর্ষে আইসল্যান্ড। এই যে নিচেই দেয়া আছে এটা মানব উন্নয়ন সূচক। বাংলাদেশ অবস্থান 130, আইসল্যান্ড হচ্ছে প্রথম, আর যেটা হচ্ছে সর্বনিম্ন সেটা হচ্ছে দক্ষিণ সুদান। আজকেও আমি এই যে পিডিএফটা আগের দিন যেগুলো পড়িয়েছি ওগুলো এটাতে আছে, অনেকটাই আছে, অনেক কিছু। আমি আজকেও কাউকে এটা দিয়ে দিব, সে হচ্ছে গ্রুপে দিয়ে দিবেন। প্রথমে আমি গ্রুপে দেওয়ার চেষ্টা করব, গ্রুপে যদি না যাই তাহলে আমি শাশ্বতকে দিয়ে দেবো। যেগুলো হচ্ছে এই যে দাগানো আছে, দাগানো গুলা ছাড়াও আমি যেগুলো দাগাচ্ছি সেগুলো পড়লেই হবে। বিশ্বের শীর্ষ জনবহুল শহর হচ্ছে জাপানের টোকিও শহর। এটাই থাকে অনেক বছর থেকে, এই যে টোকিও শহরে হচ্ছে শীর্ষ জনবহুল শহর থাকে। ঢাকার অবস্থান হচ্ছে সপ্তম। এটা অতটা গুরুত্বপূর্ণ না। আর বাল্য বিবাহে এশিয়ায় শীর্ষ দেশ বর্তমানে হচ্ছে, এই যে এশিয়ায় শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ, এবং বিশ্বে হচ্ছে অষ্টম। কিছুটা উন্নতি হয়েছিল এই যে বাল্য বিবাহে বাংলাদেশের, কিন্তু রিসেন্ট কিছু সময় ধরে আবার অনেক কম বয়সে বিয়ের প্রবণতাটা বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে। তো প্রথম হয়ে গেছে যে এশিয়ার মধ্যে এখন শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। স্বাধীনতা পুরস্কার এবং 21শে পদক, বাংলাদেশের যে পদকগুলো রয়েছে বা পুরস্কার রয়েছে সেটার মধ্যে সর্বোচ্চ যে পুরস্কার সেটাকে বলা হয় স্বাধীনতা পুরস্কার। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার বা পদক এটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার, এরপরে হচ্ছে 21শে পদক। তো প্রতি বছরই এই দুইটা পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো এবছর যেটা স্বাধীনতা পুরস্কার এবং 21শে পদক, প্রথমে দেখতে হবে আমাদের কতজনকে দেওয়া হয়েছে। স্বাধীনতা পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে এবং 21শে পদক কতজনকে দেওয়া হয়েছে। এই যে স্বাধীনতা পুরস্কার এবছর দেওয়া হয়েছে 10 জনকে, এবং 21শে পদক দেওয়া হয়েছে 21 জনকে। 21টা পদক দেওয়া হয়েছে, এর মধ্যে 17 জন হচ্ছে ব্যক্তি, একটি প্রতিষ্ঠান ও দলও রয়েছে। সরি, এবার এই বছর না, এটা এই বছর, এই যে 25 সাল, এর আগের বছর এটা, তাহলে এটা হবে না। 24 সালেরটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না এখন, এই ইনফরমেশনটা দরকার নাই। 2025 সালে হচ্ছে 7 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে স্বাধীনতা পুরস্কার, আর 21শে পদক হচ্ছে 17 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে, আর একটি প্রতিষ্ঠান বা একটা দলকে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটা একটা যেহেতু, এটার নাম আমাদের দেখতে হবে। যে দেখি এবার উপরে কাকে কাকে দেওয়া হলো। স্বাধীনতা পদক 1976 সালে স্বাধীনতা পদক এবং 21শে পদক প্রবর্তন করেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, এই নামটা দিতেও পারে যে স্বাধীনতা পদক এবং 21শে পদকের প্রবর্তককে বা কে প্রবর্তন করেছে বা কত সালে প্রবর্তন করেছে। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনটা এবার আমাদের জন্য ইম্পর্টেন্ট হলেও হতে পারে যে 1976 সালে স্বাধীনতা পদক ও 21শে পদক প্রবর্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 21শে পদক 1976 সাল থেকে এবং স্বাধীনতা পদক 1977 সাল থেকে দেয়া হয়। তাহলে 76 সালে এই দুইটা পদকই প্রবর্তন করা হলো, মানে শুরু করা হলো, চালু করা হলো। প্রথম দেয়া শুরু হয় 21শে পদক হচ্ছে ওই সালে 76 সালে, আর স্বাধীনতা পদক হচ্ছে তার পরের বছর 77 সাল থেকে। একটা 76, একটা 77। এবার পেয়েছে যারা, তাদের মধ্যে একটা নাম হচ্ছে আবরার ফাহাদ। একে দেওয়া হয়েছে কোন ক্যাটাগরিতে? প্রতিবাদী তারুণ্য, এই ক্যাটাগরিতে আবরার ফাহাদকে দেওয়া হয়েছে। এটা ছাড়া অন্য কোনো নাম আমার মনে হয় না আসার মতো আছে। ও আরেকটা, শিক্ষা ও গবেষণা, ইনি কিন্তু নেয়নি। শিক্ষা গবেষণায় দেওয়া হয়েছে বদরুদ্দিন ওমরকে। গতকালকে কিন্তু বদরুদ্দিন ওমর মারা গেছে। ইনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হচ্ছে শিক্ষক ছিলেন এবং ইনি অনেক বড় একটা স্কলার, রাজনৈতিক সমালোচক, লেখক, খুব গুণী একজন মানুষ। তিনি গতকালকে মারা গেছেন, এই যে বদরুদ্দিন ওমর। যেহেতু রিসেন্ট ইনি মারা গেছে, এটা দিতেও পারে যে কত সালে বদরুদ্দিন ওমর স্বাধীনতা পদক লাভ করে। এই বছরই কিন্তু উনি যে একমাত্র ব্যক্তি হিসেবে বদরুদ্দিন ওমরের জীবদ্দশায় এই পুরস্কারের জন্য মনোনীত হন, কিন্তু পুরস্কার গ্রহণ করেননি। তার পদকের রেপ্লিকা জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হয়। তিনি এই পুরস্কারটা শুধু এই স্বাধীনতা না, 21শে পদকও তিনি পেয়েছিলেন, কিন্তু তিনি হচ্ছে নিতে অস্বীকৃতি জানান। বদরুদ্দিন ওমর মোটামুটি ভাবে অনেক পুরস্কার তাকে দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, কিন্তু কোনো পুরস্কারই তিনি কখনো গ্রহণ করেনি। লাস্ট এই যে স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল 2025 সালে, এটাও তিনি প্রত্যাখ্যান করেছে যে আমি নিব না। তো তার রেপ্লিকা আছে জাতীয় জাদুঘরে। তাহলে দুইটা নাম, একটা হচ্ছে প্রতিবাদী তারুণ্য হিসাবে আবরার ফাহাদের নাম, আর একটা হচ্ছে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পেয়েছেন বদরুদ্দিন ওমর। 21শে পদক, যদি মনে হয় যে একটু বেশি পড়তে পারবেন, তারা এই তথ্যগুলা দেখতে পারেন যে কোন বিষয়ে কে পেয়েছে। যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ আলোচিত বর্তমান সময়ে, মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ যেসব বিষয়গুলো আলোচিত, সেগুলোর সংস্থা আমাদের মনে রাখতে হবে। অনেক আন্তর্জাতিক সংস্থা রয়েছে, সবগুলা কিন্তু মনে রাখা আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ না। এখন কোনগুলা গুরুত্বপূর্ণ সেগুলো দেখতে হবে, সেগুলো এখানে মোটামুটি ভাবে তাকিয়ে দেওয়া আছে। যে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা হচ্ছে যে ব্রিক্স আছে না, ব্রিক্স, এই ব্রিক্স যে সংস্থা, সেটার যে ব্যাংক, সেটার নাম হচ্ছে এনডিবি। এটার সদস্য হচ্ছে 9, লাস্ট হচ্ছে আলজেরিয়া হয়েছে। আর এই ব্রিক্স এর সদস্য বর্তমানে কিন্তু 10 না 11, এটা একটু দেখতে হবে, 10 অথবা 11। D8, D8 এর এখন সদস্য 9 জন, একজন বেড়ে গেছে। লাস্ট হচ্ছে এটার সাথে যুক্ত হয়েছে আজারবাইজান, আগে আজারবাইজান এটার সাথে ছিল না। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এটা 10, আগে 9 ছিল এটাও। বেলারুশ এটার সাথে যুক্ত হয়েছে। এটা যাই হোক, উপরের দুইটা গুরুত্বপূর্ণ, এনডিবি এবং D8। আসিয়ান, আসিয়ান, আসিয়ান 10, কম্বোডিয়া যুক্ত হয়েছে। এই আসিয়ানের সদস্য হতে কিন্তু বাংলাদেশও চাচ্ছে, অ্যাপ্লিকেশন করা আছে। ওপেকের সদস্য 12, যে ওপেক থেকে বের হয়ে এসে ওপেক প্লাস একটা নতুন সংগঠন হয়েছে, এটার বর্তমান সদস্য হচ্ছে 11 জন। লাস্ট হচ্ছে ব্রাজিল। ওপেক কি?
তেল সমৃদ্ধ যে দেশগুলা তাদের যে সংগঠন সেটাকে বলা হয় ওপেক। জি 20, জি 20 সদস্য 21। 21টার ভিতরে হচ্ছে 20টা হচ্ছে দেশ, 20 20টা হচ্ছে দেশ এবং একটা হচ্ছে সংস্থা, সেই সংস্থার নাম জি 20, সরি। এখন তো আফ্রিকান ইউনিয়নও যুক্ত হয়েছে এটার সাথে। তাহলে এটাতে এখন 19টা 19টা দেশ আর 2টা হচ্ছে সংগঠন। হুম। জি 8 এর সদস্য কিন্তু 20টা ছিল আগে, এখন 21টা হয়ে গেছে এবং এটার সাথে যুক্ত হয়েছে আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়নের যতগুলা দেশ, আফ্রিকা মানে আফ্রিকা মহাদেশের যতগুলা দেশ, সবগুলা দেশ কিন্তু এই আফ্রিকান ইউনিয়নের সদস্য। তো পুরা আফ্রিকান ইউনিয়ন হচ্ছে এই জি 20-র সাথে যুক্ত হয়েছে, দিয়ে 21টা সদস্য হয়েছে। কিন্তু দেশ কিন্তু অনেকগুলা। এই জি 20-র ভিতরে আরেকটা আছে ইউনিয়ন, সেটার নাম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে যতগুলা দেশ আছে সবগুলাই কিন্তু এই জি 20-র মধ্যে আছে। জি 20 মানে যে 20টা দেশ এটা না, বা এখানে সদস্য দেখা আছে 21টা মানে যে 21টা দেশ তা না। এটার মধ্যে দুইটা অনেকগুলো দেশের সমষ্টি আছে, একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। তাহলে দুইটা হচ্ছে সংস্থা আছে এবং 19টা দেশ আছে। জি 20, জি 20-তে এখন কি আছে, জি 20-র সদস্য এখন 20 না, এখন হচ্ছে 21। এই 21-এর ভিতরে 19, এই 19 হচ্ছে একটা আলাদা দেশ এবং দুইটা সংস্থা হচ্ছে একটা ইউরোপীয় ইউনিয়ন, একটা আফ্রিকান ইউনিয়ন। আগে যেমন আসতো যে জি 20-তে কয়টা সংস্থা আছে আলাদা, একটা, ইউরোপিয়ান ইউনিয়ন। এখন দিতে পারে কয়টা, এখন হবে হচ্ছে দুইটা। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আটলান্টিক সাগর, আমরা দেখেছি যে আটলান্টিক সাগরের এক পাশে হচ্ছে আমাদের তিনটা মহাদেশ আছে, ইউরোপ, এশিয়া আর ভূমধ্যসাগরের এই পাশে হচ্ছে আফ্রিকা। এটার পরে হচ্ছে আটলান্টিক সাগর, আটলান্টিক সাগরের ওই পাশে, হুম, আটলান্টিক সাগরের ওই পারে হচ্ছে আমেরিকা, ওপরে হচ্ছে নর্থ আমেরিকা, নিচে হচ্ছে সাউথ আমেরিকা। এই যে নর্থ আটলান্টিকের তীরবর্তী দেশ, এই পাশে আমেরিকা এবং এই পাশে হচ্ছে ইউরোপ আছে। এই এই যে নর্থ আটলান্টিক বলতে উপরের কিন্তু অংশ বোঝাচ্ছে, যে নর্থ আটলান্টিকের তীরবর্তী যে দেশগুলা, তীরবর্তী দেশ বলতে বোঝাচ্ছে হচ্ছে এক হচ্ছে ইউরোপের দেশ, এই যে ইউরোপ মহাদেশ, আর আরেক দিকে আছে হচ্ছে আমেরিকার তিনটা দেশ, কানাডা, মেক্সিকো এবং আমেরিকা। এই যে এই দেশগুলা মিলে যে সংগঠনটা, সেটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটার বর্তমান দেশ হচ্ছে 32টা। সর্বশেষ দেশ সুইডেন। এই ন্যাটোতে যোগ দেওয়ার জন্য, এই ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল কে, রাশিয়ার সাথে কার যুদ্ধ? ইউক্রেন ম্যাম। হ্যাঁ, ইউক্রেন ন্যাটোতে যোগ দিবে এ কথা শোনার পরে রাশিয়া কি ইউক্রেনকে কিন্তু আক্রমণ করে ফেলেছে। কারণ রাশিয়ার চিরশত্রু হচ্ছে এই যে ন্যাটো, সেই ন্যাটো শক্তি, ন্যাটো যদি কোনোভাবে ইউক্রেনে চলে আসে, মানে তার একেবারে বর্ডারের সীমানায় চলে আসলে হচ্ছে ন্যাটো, তাহলে তার কি সিকিউরিটি হ্যাম্পার হলো না? এই কারণে কিছুতেই সে চাইবে না তার পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে বা বর্ডারের সাথে সংযুক্ত কোনো দেশ হচ্ছে মানে ন্যাটো যায়, তার কোনো প্রতিবেশী দেশে ন্যাটো প্রবেশ করুক, এটা কিছুতেই হচ্ছে রাশিয়া মেনে নেবে না। আরেকটা তথ্য এখানে আছে, সেটা হচ্ছে রাশিয়ার কিন্তু প্রতিবেশী দেশ ফিনল্যান্ড, কিন্তু ফিনল্যান্ডে ন্যাটো আছে। ফিনল্যান্ডে ন্যাটো থাকার পরেও ফিনল্যান্ডকে কিন্তু কিছুই বলে না রাশিয়া। এটার কারণ হচ্ছে যে ফিনল্যান্ড এবং রাশিয়া এটার মাঝে হচ্ছে মানে সমুদ্র আছে, এরপরে ওই অঞ্চলটা রাশিয়ার হচ্ছে পাহাড়ি অঞ্চল। তো এত কিছু পার হয়ে খুব সহজে রাশিয়াকে ফিনল্যান্ড থেকে আক্রমণ করা খুব সহজ কাজ না। এই কারণে ফিনল্যান্ডে ন্যাটো থাকুক না থাকুক এটা রাশিয়ার কোনো হেডেক ছিল না। কিন্তু সরাসরি একেবারে মানে ল্যান্ড কানেক্টেড হচ্ছে ইউক্রেনের সাথে, সেই কারণে ইউক্রেনে ন্যাটোকে কিছুতেই রাশিয়া মানে মেনে নেবে না। সে যুদ্ধ বাঁধিয়ে হোক, যে করেই হোক, বা ঝামেলা সৃষ্টি করে হোক, এটা সে যেভাবে হোক আটকাবে। এই আটকানোর জন্যই কিন্তু যুদ্ধ এখন পর্যন্ত
মানে চলমান আছে, থেমে যায়নি, যুদ্ধবিরতি তারা যায়নি। তো ন্যাটোর দেশ বর্তমানে হচ্ছে 32টা, সর্বশেষ দেশ হচ্ছে সুইডেন। এলডিসি থেকে উত্তরণকারী দেশ হচ্ছে 8টা। লাস্ট হচ্ছে সাউটোমে এবং প্রিন্সিপে, এটা একটা দেশ, এটা হচ্ছে উত্তরণ করেছে এলডিসি থেকে। এলডিসি থেকে উত্তরণের কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে। এই শীটে কোনো একটা জায়গায় আছে, একটু দেখবেন যে মাথাপিছু আয়, দারিদ্র্যের হার, শিক্ষার হার, এগুলোর কিছু ক্রাইটেরিয়া থাকে। তারপরে হচ্ছে জীবনযাত্রার মান, এইসব বিষয়ে একটা পয়েন্ট দেয়া থাকে, যে ওই পয়েন্টগুলা পেলে পারে একটা দেশ হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে উত্তরণ পাবে। তো এই উত্তরণ, যারা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি ছিল কিন্তু সেটা থেকে উত্তরণ করেছে এখন পর্যন্ত, সেই সেই দেশের সংখ্যা হচ্ছে 8টা। বাংলাদেশও কিন্তু এই এলডিসি থেকে 27 সালে উত্তরণ হবে। বিমস্টেক, এই বিমস্টেকের মহাসচিব, ওটা আমাদের আমাদের জন্য জানা জরুরি। চতুর্থ মহাসচিব হচ্ছে ইন্দ্রমণি পান্ডে, ভারতের। বর্তমানে হচ্ছে বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে। আইএমএফ এর মহাসচিব, এটা পড়তে হবে না, বিমস্টেকেরটা পড়লেই হবে। এখন ডি8 সম্মেলন, যে 2025 এবং 24-এ যে সম্মেলনগুলো হয়েছে, 24-এর যে সম্মেলনগুলো হয়েছে এবং 25-এ যেগুলো হবে বা হয়ে গেছে, এখানে এইরকম দেখে পড়তে হবে। যেগুলো লাস্ট 25 সালে হয়েছে শুধু সেগুলো আমরা পড়বো। আর 24-এ হয়েছে কিন্তু 25-এ এখনো হয়নি, হওয়া বাকি আছে। তাহলে লাস্ট 24-এ কোথায় হয়েছে এটাও দেখবো, এবং 25-এ কোথায় হবে সেটাও দেখবো। কিন্তু 25-এ যদি হয়ে যায় সেটা আর 24-এ আমরা দেখবো না। তো ডি8 সম্মেলন, হুম, এই ডি8 সম্মেলনটা 2024 সালে কথা এখানে দেয়া আছে, 25 সালের দেয়া নাই। মানে লাস্ট হয়েছে হচ্ছে 24 সালে কায়রো, মিশরে। 2025-এর ব্রিক্স সম্মেলন, এই ব্রিক্স এর সম্মেলনটার একটা ক্যাটাগরি মেনটেন করে ওরা। এই যে BRICS, এটা কিন্তু 5টা দেশ। কি কি দেশ? বিতে ব্রাজিল, আর এ রাশিয়া, আই চায়না, সরি, আই হচ্ছে ইন্ডিয়া, সি India, তে কিন্তু চায়না, China. সাউথ আফ্রিকা। হ্যাঁ, তো এখন কিন্তু ব্রিক্স এর দেশ সম্ভবত বেশি হয়েছে, ব্রিক্স এর সদস্য। তো ওদের যতগুলো সদস্য দেশ, এই তাদের এই যে বানান, এই বানান অনুযায়ী কিন্তু একটার পর আর একটা, এই যে ওদের যে শীর্ষ সম্মেলন গুলা হয় এভাবে, যে প্রথমবারে যদি ব্রাজিলে হয় তার পরের বছর অবশ্যই রাশিয়াতে হবে, রাশিয়ার পরের বছর অবশ্যই কোথায়, ইন্ডিয়াতে হবে, এরকম ভাবে। তো এখানে দেখা যাচ্ছে যে 25 সালে কোথায় সম্মেলন হয়েছে? রিও ডি জেনেরো, ব্রাজিলে। ব্রাজিলে হলে রিও ডি জেনেরোতেই হয়। এটা হচ্ছে জুলাই মাসে হয়েছে, মানে রিসেন্ট একেবারে, 6 থেকে 7 জুলাই। সুতরাং এই তারিখটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে লাস্ট ব্রিক সম্মেলন হয়েছে ব্রাজিলে 6 থেকে 7 জুলাই। এবং আমি একটু খেয়াল করে দেখেছি যে ব্রাজিলে যদি কোনো সম্মেলন হয় তারপরে যদি কোনো পরীক্ষা হয়, দেখা যায় যে ওই পরীক্ষায় ওই তো মানে এটা দিয়ে দেয় যে লাস্ট ওই সম্মেলনটা কোথায় হয়। মানে ব্রাজিলে কোনো সম্মেলন হলে সেটা পরীক্ষায় কেন যেন খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। এরপরে ন্যাটোর লাস্ট সম্মেলন হয়েছে 2025 সালের 24-25 জুন, হেগ, নেদারল্যান্ডের হেগ শহরে। এইটা বিমস্টেকের হচ্ছে ব্যাংকক, থাইল্যান্ড, এটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমি কেটে দিয়েছি, এটা গুরুত্বপূর্ণ না। বিমস্টেকের ব্যাংকক, থাইল্যান্ডে, তারিখটা পড়ার দরকার নাই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন এই জায়গাতেই হয়, সুইজারল্যান্ডের দাভোসে। সুইজারল্যান্ডের দাভোসেই হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা প্রশ্ন দেয়ও, বিশেষ করে ব্যাংকের প্রশ্নতে এটা দেয়,
যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কত তারিখে হয়েছে, কোথায় হয়েছে, এইসব। জানুয়ারি মাসেই হয়, 20 থেকে 24 জানুয়ারি। এখানে দিয়েছে যে পরবর্তী সম্মেলন কোথায় হবে। ন্যাটোর কোথায় হবে? ইস্তাম্বুল, তুরস্কতে। 17তম ব্রিক্স সম্মেলন রিউ ডি জেনেরো। এই যে এটা নিয়ে আলাদা করে এখানে কিছু হচ্ছে কথা লিখেছে, সেটা হচ্ছে যে জোটের 11 সদস্য দেশ, এখন হচ্ছে ব্রিক্সের কত সদস্য? এখন ব্রিক্সের হচ্ছে 11 সদস্য। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার সাথে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এবং ব্রিক্সকে কিসের বিকল্প হিসাবে দেখা হয়? G7 এর বিকল্প হিসাবে দেখা হয়। G7-এ কোন কোন দেশ আছে? G7 ফাইভ প্লাস হচ্ছে 2। হুম, P5টা কি? P5 হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারপর ফ্রান্স। ওই যে ইউনাইটেড নেশনের স্থায়ী যে 5 সদস্য, হ্যাঁ, সেই 5 সদস্য থেকে রাশিয়া বাদ যাবে। আচ্ছা, এগুলো যখন আমরা পড়বো তখন বলবো। তো G7-এর বিকল্প হিসাবে এরা হচ্ছে, এই G7 ধরা হয় যে বিশ্বের সব থেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং আহ, শুধু অর্থনৈতিকভাবে না, তারা সব দিক থেকে নিজেদেরকে শক্তিশালী দেশ হিসাবে, মানে ডেভেলপ, মানে সব থেকে বেশি ডেভেলপড কান্ট্রি, এইরকম ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রি, এরকম ধরা হয় এই G7-কে। তো G7-এর বিকল্প এই ব্রিক্স দেশগুলো এখন, মানে আগে এককভাবে G7-এর যে দেশগুলো আধিপত্য করেছে, তার বিপরীতে হচ্ছে আহ, ওই যে নর্থ আটলান্টিকের ওই পারের যে দেশগুলো, তাদের সাথে এখন বিট করবে হচ্ছে এশিয়া এবং আফ্রিকার যেই উন্নত দেশ সেগুলা। আফ্রিকা এবং এশিয়ার উন্নত দেশ মিলেই হচ্ছে এই ব্রিক্স। এই যে আইএলও, আইএলওর একটা হচ্ছে আইএলও যে লাস্ট যে সম্মেলনটা হয়েছে সেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা আইএলও। এই আইএলও হচ্ছে ফিলিস্তিনিকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। অসদস্য বলতে সদস্য না, অসদস্য দেওয়ার কোনো দরকার ছিল না। মানে যে কোনো সংস্থার পর্যবেক্ষক রাষ্ট্র করা যায়, যেমন আমাদের হচ্ছে যে সার্ক আছে। সার্ক যখন আহ, সম্মেলন, শীর্ষ সম্মেলন মানে শীর্ষ নেতাদের সম্মেলন হয়, তখন পর্যবেক্ষক দেশ হিসাবে আমরা আশেপাশের দেশের রাষ্ট্রপ্রধানদেরকে আমরা পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে, আহ, তারা পর্যবেক্ষকের মানে মর্যাদা চাই, অ্যাপ্লিকেশন করে, আমরা হচ্ছে কি করি যে ঠিক আছে পর্যবেক্ষক, যেমন চায়না আমাদের পার্শ্ববর্তী দেশ, মানে এই নেপাল, ভুটান এবং এই হচ্ছে ইন্ডিয়া, এই তিনটা তো সার্কের হচ্ছে সদস্য, কিন্তু এই তিনটা সদস্যেরই আবার প্রতিবেশী কে? চায়না। তো প্রতিবেশী দেশ হিসাবে চায়না চাইতে পারে যে আমাকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা আপনারা দিন সার্কের। তখন যদি একসেপ্ট করা হয় তাহলে কিন্তু তারা সদস্য হলো না, কিন্তু পর্যবেক্ষক দেশ হলো। তো এইরকম পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এই বছরের 6 জুন 2025 কোন সংস্থার? আইএলও। ওই আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এটা কোন, এই সংস্থাটা হচ্ছে ইউনাইটেড নেশনস এর একটা সংস্থা, যেহেতু জাতিসংঘের একটা সংস্থা, সুতরাং অনেক গুরুত্বপূর্ণ একটা সংস্থা। গুরুত্বপূর্ণ সংস্থা থেকে যখন আহ ফিলিস্তিনিকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে, তাহলে এই তথ্যটা অবশ্যই ভ্যালিড বা গুরুত্বপূর্ণ অনেক। হুম, এই যে সিরিয়ার হচ্ছে পুনরায় যোগদান, সিরিয়া ওআইসি, ওআইসি মানে কি?
অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি এবং আরব লীগ, এই দুইটা থেকে সিরিয়াকে হচ্ছে আহ স্থগিত করা হয়েছিল তার সদস্যপদ। দুইটারই সদস্য হচ্ছে সিরিয়া ছিল। কিন্তু সিরিয়ার যে আসাদ সরকার ছিল, এই আসাদ সরকার কিন্তু কিছুদিন আগে উৎখাত করা হয়। যে সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমন, সাধারণ নাগরিকের উপর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে, মানে আসাদ সরকারের জন্য এই যে তার উপরে এই সকল অভিযোগগুলা ছিল, এই অভিযোগের কারণে আরব লীগ থেকে এবং ওআইসি থেকে 2011 সালে, মানে পর্যায়ক্রমে 11 সালে এবং 12 সালে কি করা হয়, তার সদস্যত্ব পদ স্থগিত করা হয়েছিল। কিন্তু যেহেতু এখন আসাদ সরকার নাই, এই যে 7 মার্চ 2025 সালে কিন্তু ওআইসি কি করে, তার সদস্য পদ আবার ফিরিয়ে দেয়। আরব লীগ আগেই দিয়েছিল, কিন্তু কারণ ছিল ওই একই কারণেই তারা কিন্তু সদস্য পদ স্থগিত করেছিল। 7 মার্চ 2025 সালে ওআইসি তার সদস্যপদ ফিরিয়ে দেয়। তাহলে এই এই 2025 সালটা গুরুত্বপূর্ণ ওআইসিতে সিরিয়ার আন্তর্জাতিক সাইড থেকে যে প্রশ্নগুলা হয় সেই জায়গাতে অবশ্যই গুরুত্বপূর্ণ এটা একটা তথ্য। এই যে জাতিসংঘের সাধারণ পরিষদ, সেপ্টেম্বর মাস, এটাই তো সেপ্টেম্বর মাস, এই মাসেই হবে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশন। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশন হবে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে। কত সপ্তাহে? প্রত্যেক বছর হচ্ছে জাতিসংঘের অধিবেশন বসে সেপ্টেম্বর মাসের তৃতীয় রবিবার, সম্ভবত রবিবার অথবা মঙ্গলবার, মঙ্গলবার না রবিবার, কারো মনে আছে? না, তৃতীয় সপ্তাহে এটা শিওর, কিন্তু মঙ্গলবার অথবা রবিবারে সেপ্টেম্বরে। মঙ্গলবার ম্যাম। হ্যাঁ, মঙ্গলবার তাহলে। তাহলে সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবারে শুরু হবে। সভাপতি নির্বাচিত হয়েছেন জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, এগুলো গুরুত্বপূর্ণ না। পঞ্চম নারী সভাপতি। অষ্টম, এটা আসে যে প্রথম কে ছিল সভাপতি। প্রথম সভাপতি ছিল ভারতের প্রথম মহিলা বিজয়লক্ষ্মী পণ্ডিত নাম। এত কিছু এখানে মনে রাখতে হবে না, শুধু মনে রাখতে হবে যে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন, এবার 80তম অধিবেশন। সবাই জানেন যে তৃতীয় মঙ্গলবারেই হয়, সেপ্টেম্বর মাসেই হয়। হ্যাঁ, আন্তর্জাতিক দুইটা ব্যাংক এখন খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, যেটা হচ্ছে এআইবি নামে পরিচিত, আর একটা হচ্ছে ব্রিক্সের যে ব্যাংক, এনডিবি। এগুলোকে কিন্তু মানে ওই যে আছে না, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এগুলোর প্রতিপক্ষ হিসাবে যে এশিয়া এবং আফ্রিকার যে দেশগুলো রয়েছে এদের সমন্বিত করে হচ্ছে এই ব্যাংকগুলোকে দাঁড় করানো হয়েছে। কারণ ওই যে তোমার ওয়ার্ল্ড ব্যাংক, এরপরে আইএমএফ, এগুলো তো হচ্ছে এক পেশি, মানে এগুলো দেখা যায় যে ইউরোপীয় ইউনিয়ন এবং সব থেকে মোড়ল দেশকে আমেরিকা, এদের নিয়ন্ত্রণেই চলে। সব থেকে বেশি হচ্ছে আমেরিকা, মানে আমেরিকার নিয়ন্ত্রণেই হচ্ছে এগুলান চলে, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। এবং এই দুইটার যে হচ্ছে হেড অফিস কোথায়, ওয়ার্ল্ড ব্যাংকের কার্যালয়, আইএমএফ এর কার্যালয় যুক্তরাষ্ট্রের কোথায়, ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসিতে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকেরও প্রধান কার্যালয় এবং আইএফএ মানে সদর দপ্তর যেটাকে বলি। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর এবং আইএফএ সদর দপ্তর দুইটা কিন্তু ওয়াশিংটন ডিসিতে আছে আমেরিকার। যেগুলো নিয়ন্ত্রণ করে একেবারে হচ্ছে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে বড় বড় দেশগুলো রয়েছে তারা। তো তারাই সব সব থেকে বেশি সুযোগ সুবিধা নেয়। এবং এই সব ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ তাদেরকে ঋণ দেয় বা সাহায্য সহযোগিতা করে, যাদেরকে হচ্ছে আমেরিকা সমর্থন করবে, ইউরোপীয় ইউনিয়ন সমর্থন করবে, তাদেরকেই হচ্ছে এরা হেল্প করে। তো যেহেতু এগুলো খুবই একপেশে হয়ে যায়, এশিয়া এবং আফ্রিকার দেশগুলো এখান থেকে সুযোগ সুবিধা কম পায়, তাদেরকে বিট করার জন্য হচ্ছে এআইআইবি এবং এনডিবি, এই দুইটা ব্যাংক হচ্ছে প্রতিষ্ঠা করা হয়েছে। এখন এদের সদস্য সংখ্যা গুরুত্বপূর্ণ। এআইআইবি এর সদস্য সংখ্যা হচ্ছে 103টি এবং ব্রিক্স এর সদস্য দেশ 9টি।
এবং বাংলাদেশও কিন্তু কয়েক বছর হলো এটার সাথে যুক্ত হয়েছে। বাংলাদেশও এই এনডিবির সদস্য। আরেকটা বলছে বাংলাদেশকে নিয়ে, ব্রিক্স এর সদস্য নয় কিন্তু এনডিবি এর সদস্য। বাংলাদেশ এনডিবির সদস্য মানে এই ব্যাংকের, কিন্তু ব্রিক্স এর সদস্য হচ্ছে বাংলাদেশ না। এরকম আরেকটা দেশ হচ্ছে আলজেরিয়া। এই দুইটা দেশ এনডিবির সদস্য পদ লাভ করেছে কিন্তু ব্রিক্স এর সদস্য না। আচ্ছা, সদর দপ্তর। সদর দপ্তরটাও গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলতে প্রশ্ন অলরেডি আসে যে এআইআইবি সদর দপ্তর বেইজিং চীন, আর এনডিবি সদর দপ্তর হচ্ছে সাংহাই চীন, ব্রিক্স টাওয়ারে। ব্রিক্স এর সদর দপ্তরও এই টাওয়ারে। তাহলে এখন তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করি। ব্রিক্স এর সদস্য দেশ কয়টা এখন? ওইটা ম্যাম। ব্রিক্স এর সদস্য 11। তাহলে ব্রিক্স এর যে ব্যাংক এনডিবি, এটার সদস্য কত? 9। আর এআইআইবি যেটা বললাম ওটার 103। 103। হুম। হ্যাঁ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সম্মেলনটা হয়েছে সুইজারল্যান্ডের দাভোস শহরে, সেটা হচ্ছে 55তম। মনে রাখতে হবে 55তম শহর হচ্ছে সুইজারল্যান্ডের দাভোস, 20 থেকে 24শে জানুয়ারি। হুম। বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর মাতার বাড়িকে এই অঞ্চলের অন্যতম বৃহৎ বন্দরে রূপান্তরের সহায়তা আগ্রহ প্রকাশ করেছে সৌদি মালিকানাধীন কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল। এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সম্মেলনটা হয় সেখানে হচ্ছে সৌদি মালিকানাধীন কোম্পানি রেড সি গেটওয়ে, এটা হচ্ছে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দরে সহায়তা করবে বলে আশ্বস্ত করেছে বাংলাদেশকে। এগুলো রিডিং একবার করে নিবা। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু থেকে গুরুত্বপূর্ণ তথ্য। এই যে গ্রিন হাউস নির্গমনে শীর্ষ দেশ হচ্ছে চীন। মাথাপিছু গ্রিন হাউস নির্গমনে সব থেকে শীর্ষ দেশ হচ্ছে কাতার। এই দুইটা জিনিস বোঝার আছে। হুম। গ্রিন হাউস গ্যাসের উপাদান কয়টা? অনেকগুলো না, 4-5টা। ক্ষতিকর হচ্ছে 3টা। যে গ্রিন হাউস গ্যাসগুলা, এগুলো সম্মিলিতভাবে এই গ্যাসগুলা নির্গমনের শীর্ষ দেশ হচ্ছে চীন। এই গ্রিন হাউস গ্যাসের মধ্যে কিন্তু একটা আলাদা করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই না? হ্যাঁ, গ্রিন হাউস যে গ্যাসগুলা সেটা নির্গমনের শীর্ষ দেশ হচ্ছে চীন। আবার আলাদাভাবে কার্বন ডাই অক্সাইড নির্গমনেও শীর্ষ দেশ হচ্ছে চীন। এবং এখানে আরেকটা বিষয় বলছি যে মাথা পিছু গ্রিন হাউস নির্গমনের শীর্ষ দেশ কাতার। কাতারের জনসংখ্যা কিন্তু অনেক কম। মানে কাতার যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস নির্গমন করে তার জনসংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে অনেক বেশি হয়ে যায় সেটা। সে কারণে বলা হচ্ছে মাথা পিছু গ্রিন হাউস গ্যাস নির্গমনের শীর্ষ দেশ হচ্ছে কাতার। কাতারের জনসংখ্যা থেকে অনেক গুণ বেশি সে গ্রিন হাউস গ্যাস নির্গমন করে। তাহলে শুধু গ্রিন হাউস গ্যাস নির্গমনের শীর্ষ দেশ চীন, কিন্তু যখন বলবে মাথাপিছু গ্রিন হাউস নির্গমন তখন হচ্ছে কাতার। আর মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নির্গমনে পালাও, এটা গুরুত্বপূর্ণ না। এইটা, এইটা আর এটা, এই 3টা মনে রাখবা। হুম। এই যে কপ, লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে 2024 সালে কপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিজ, যেগুলা হচ্ছে এই যে কপের সদস্য, সেই সদস্য দেশগুলা নিয়ে ইউএনএফসিসিসি প্রতি বছর জলবায়ু পরিবর্তন সম্মেলনের আয়োজন করে, যা কপ সম্মেলন নামে পরিচিত।
মানে জলবায়ু বিষয়ক একটা সম্মেলন, যেটা নাম হচ্ছে কপ। এই কপ, এটা হয়েছে লাস্ট যে বছর, সেটার কততম ছিল? 29তম ছিল। এখন কোথায় আয়োজন করা হয়েছিল? কপের দুইটা গুরুত্বপূর্ণ থাকে, যেটা হয়ে যায় লাস্ট বছর সেটা, এবং পরবর্তীতে কোন দেশে হবে। অনুষ্ঠিত হয় 11 থেকে 22 নভেম্বর, মানে 11 দিন বা 12 দিন ব্যাপী এটা হয়, সম্ভবত 12, মানে 12 দিনই এটা। যে প্রতি বছর 12 দিন ব্যাপী এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়। লাস্ট যেখানে হয়েছে সেটা হচ্ছে বাকু, আজারবাইজান। 2024 সালে হচ্ছে বাকু, আজারবাইজানে হয়েছে। আর 2024 সালে যেটা হয়েছিল, 11 থেকে 14 নভেম্বর পর্যন্ত, এই সময়টা উপস্থিত ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস তো ক্ষমতায় আসে অগাস্ট মাসে। তো স্বাভাবিকভাবেই হচ্ছে সে লাস্ট কপ সম্মেলনটা পেয়েছিল, যেহেতু নভেম্বর মাসে এই সম্মেলন হয়েছে। তো লাস্ট কপ সম্মেলনে উপস্থিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশগ্রহণ করে হচ্ছে 198টি দেশের সদস্য দেশ হচ্ছে 197টি, এবং ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপীয় ইউনিয়নেও কিন্তু 27টা দেশ আছে। এখন COP29 সম্মেলনে, আচ্ছা, কি আয়োজন করেছিল? উইথ গ্যাদারিং টু বিল্ড এ নিউ সিভিলাইজেশন, এই শীর্ষক একটা আয়োজন করে হচ্ছে বাংলাদেশ সরকার। যাই হোক, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, কততম ছিল এটা মনে রাখতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিল, সদস্য অংশগ্রহণ করেছিল 198টা দেশ। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আজারবাইজান, বাকুতে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে লাস্ট কোপ সম্মেলন হচ্ছে কোথায় অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, G0, এটাও একটু দেখতে হবে যে 29তম যে কপ সম্মেলনটা হয়েছে সেখানে কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে G0 একটা ফোরাম গঠিত হয়। কার নেতৃত্বে? ভুটানের নেতৃত্বে। আর এই G0 সদস্য দেশ হচ্ছে 4টা: ভুটান, পানামা, সুরিনাম, মাদাগাস্কার। হ্যাঁ, এরা কিসের জন্য এরা 4টা করেছে? এগুলো কিন্তু হচ্ছে যে ওই যে প্রান্তিক দেশ হিসেবে পরিচিত, যারা হচ্ছে খুবই মানে গ্রিন হাউস গ্যাসের বা কার্বন নিঃসরণের ক্ষতিগ্রস্ত দেশ হবে। কার্বন নিঃসরণ হলে ভুটান কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? ভুটান কিন্তু হিমালয়ের পাদদেশের একটা দেশ, বরফ গলে যাবে। পানামা, সুরিনাম, মাদাগাস্কার এগুলো হচ্ছে দ্বীপরাষ্ট্র, সমুদ্রের মাঝখানে অবস্থান করে। এ- এই কারণে পানামা হচ্ছে সমুদ্রের পাশে একটা একেবারে মাঝে দ্বীপরাষ্ট্র। এই যে মাদাগাস্কার, সুরিনাম, পানামা, এগুলো যদি বরফ গলে, মানে যেসব জায়গায় সমুদ্র, একটা হচ্ছে সমুদ্রের এক পাশে তো আমরা জানি যে উত্তর মেরু, দক্ষিণ মেরু, এই সাইডে প্রচুর পরিমাণে বরফ জমা আছে। এরপরে পাহাড়ি যেসব অঞ্চলগুলো রয়েছে, পাহাড় মানে পর্বত এলাকা, হিমালয়ের মতো এইসব এলাকার এলাকার কি বরফ গলে কোথায় যাবে? সমুদ্রে যাবে। সমুদ্রের উচ্চতা যদি বৃদ্ধি পায়, তাহলে যেগুলো দ্বীপরাষ্ট্র বা যাদের উচ্চতা কম, সমুদ্রপৃষ্ঠের থেকে খুব বেশি উচ্চতাতে যেসব দেশগুলো অবস্থান করে না, তো সেগুলো তো ভালনারেবল। তারা যে কোনো সময় ডুবে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখা যাচ্ছে তাদের 30% বা 40% যদি ডুবে যায় একটা দেশের, তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো সেই কারণে তারা হচ্ছে এই G0 প্রোগ্রামটা করেছে। তাহলে G0 উদ্যোক্তা দেশ হচ্ছে ভুটান, সদস্য দেশ হচ্ছে 4টা। এখন আমাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ কি বলেছিলাম, যে 24 তো আমাদের 29তম হয়ে গেছে, কিন্তু নেক্সট আছে কি? 30তম আছে। 30তমটা কোথায় হবে? হবে হচ্ছে ব্রাজিল, ব্রাজিলের বেলেম শহরে। হুম, বেলেম শহরে, ব্রাজিলের বেলেম শহরে। এটা হচ্ছে 10 থেকে 21 নভেম্বর হবে 30তম, লাস্ট 2025 সালে, মানে এই বছরের নভেম্বরে হবে। এটাও 5 স্টার প্রশ্ন, কপ সম্মেলন। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের রাজধানী বেলেম। পারা রাজ্যের রাজধানীর নাম হচ্ছে বেলেম, এটা আমাজনীয় শহর খ্যাত। মানে ব্রাজিলের মানচিত্রটা দেখা যায় যে এই রকম, হ্যাঁ, একেবারে সোজা একটা রাস্তার মতো দেখা যায়। তো এই পাশটাই হচ্ছে পুরা হচ্ছে একেবারে বন জঙ্গল ঘেরা, আর এই পাশে হচ্ছে জনবসতি।
দেখা যায়। তো এই যে আমাজনীয় শহর বলছে, তো তার মানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই যে বন আমাজনের ঠিক কাছাকাছি কোনো একটা অঞ্চল হবে হচ্ছে এই বেলাম শহরটা। আমাদের বিশ্ব পরিবেশ দিবস কিন্তু কত 5 জুন বিশ্ব পরিবেশ দিবস ইউএনএফ এর উদ্যোগে 1974 সাল থেকে পালিত হয়। এরপরে যেটা আছে খেলাধুলা, দশম অধ্যায়। খেলাধুলা বলতে যে যেসব বিশ্বকাপ কিছুদিন পরে আছে, এরপরে যেগুলো হয়ে গেছে গুরুত্বপূর্ণ সেগুলো দেখতে হবে। যারা তথ্য মনে রাখে, খেলাধুলা ঠিক মতো দেখে, তাদের এই তথ্যগুলো না দেখলেও হয়, একবার রিডিং পড়লেই হবে। যে 23তম বিশ্বকাপ ফুটবল 2026, মানে নেক্সট বছরে যেটা আছে, 3টা দেশে ফুটবল বিশ্ব প্রথম বিশ্বকাপ ফুটবল হিসাবে 3টা দেশে অনুষ্ঠিত হবে, মানে এর আগে 3টা দেশ মিলে কখনো হয়নি। সেটা হচ্ছে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র, এই 3টা দেশে অনুষ্ঠিত হবে। উত্তর আমেরিকার 3টা দেশ, এই 3টা দেশেই হচ্ছে কি 23তম বিশ্বকাপ ফুটবলটা আয়োজক দেশ কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। কত সালে হবে? 26 সালে। আর এটা কততম? 23তম। তাহলে 23তম 2026 সালে 3টা দেশ, 3টা দেশের নাম কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। এই 3 বা 4 রকম ভাবে প্রশ্নটা হতে পারে। এবং এই বিশ্বকাপে কয়টা দেশ অংশগ্রহণ করবে? হুম, প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে খেলবে হচ্ছে 48টা দেশ। আচ্ছা, এই যে আফগানিস্তানে রিসেন্ট হচ্ছে দাবা খেলাকে নিষিদ্ধ করা হয়েছে। আরেকটা হচ্ছে কি যে বাংলাদেশের প্রথম নারী হিসাবে 2025 সালে অনূর্ধ্ব 19 নারী যে বিশ্বকাপ হয়েছে, সেটাতে আম্পায়ারিং করে হচ্ছে সাথিয়া জাকির জেসি নামের একজন মহিলা আম্পায়ার, প্রথম বাংলাদেশি মহিলা আম্পায়ার। সাতাশতম 2027 সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে? দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া, 14টি দল। এখন ফুটবল এবং ক্রিকেটের নেক্সট যে ওয়ার্ল্ড কাপ আছে, সেটা হচ্ছে কিন্তু দুইটাতেই মিল আছে। আমরা দেখি যে ফুটবল বিশ্বকাপ যেটা, সেটা হবে 26 সালে, 3টা দেশ মিলে। আর ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে 27 সালে, তারপরের বছরে, এটাও হবে 3টা দেশ মিলে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। এখানে 14টা দল হচ্ছে, এখানেও আরেকটা মনে রাখার বিষয়, এখানে হচ্ছে 14টা দল অংশগ্রহণ করবে এবং এই খেলাটা হচ্ছে 14তম বিশ্বকাপের আসর। 14টা দল খেলবে এবং আসরও হচ্ছে 14তম। আর ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো আমরা একই, সরি, ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো 48টা দল হচ্ছে অংশগ্রহণ করবে। এবং আরেকটাও আছে, যদি কেউ মনে রাখতে চাই, এই যে 15তম যেটা, 15তম হবে হচ্ছে 31 সালে। 15তম 31 সালে হবে। আর কোথায় হবে? 31তমটা কোথায় হবে? এই সরি, 15তমটা 31 সালে আমাদের বাংলাদেশে, কিন্তু ভারত এবং বাংলাদেশে। আচ্ছা, এগুলাই এর বেশি হচ্ছে। উম আজকেও কিন্তু অনেক কিছু কিছু রিসেন্ট, মানে প্রতিদিনই কিছু না কিছু হয়। আজকেও কিন্তু কিছু কিছু ঘটনা ঘটেছে। কেউ কি আপ টু ডেট আছেন যে আজকে কি কি ঘটনা ঘটেছে? আজকে 3টা ঘটনা ঘটেছে। একটা তো আমরা কয়দিন থেকে দেখছি যে ডাকসু নির্বাচন, ডাকসু নির্বাচন হচ্ছে না, কেউ নাই নাকি? আর জি ম্যাম, আচ্ছা ম্যাম। হ্যাঁ, ডাকসু নির্বাচন নিয়ে অবগত আছি না আমরা? হ্যাঁ ম্যাম। ডাকসু স্পেলিং কি? DUCSU, এটা তো কি? ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল সেন্ট্রাল স্টুডেন্ট স্টুডেন্ট ইউনিয়ন। ইউনিয়ন। হুম, ওই রকম যদি রাজশাহী হয় তাহলে রাকসু, রাজশাহী ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। হ্যাঁ,
এই ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ। হ্যাঁ, এই ডাকসুকে বলা হয় কি বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়, পৌরপ্রতা বললাম। এটার নির্বাচন আজকে হলো, ফলাফল এখনো জানি না দিয়ে দিয়েছে কিনা, 1 ঘন্টা থেকে তো অনলাইনে আসি, দেখা হয়নি। তো এটাতে যারা হচ্ছে ভিপি হবে, এজিএস হবে, জিএস হবে, এগুলো নিয়ে তথ্য কিন্তু আপনাদেরকে জেনে রাখতে হবে, নোট করে নিতে হবে নিজে নিজে। আর আরেকটা বিষয় হচ্ছে চূড়ান্ত এখন ফলাফল হচ্ছে ফলাফল হয়ে গেছে হচ্ছে রাত 12টায়। 12টায়। ও আচ্ছা, ঠিক আছে। তো ডাকসুর প্রথম ভিপি কে ছিল, প্রথম ভিপি কে ছিল এটাও কিন্তু চলে আসতে পারে অনেক বছর পর, যেহেতু একটা মানে সব দলের অংশগ্রহণে মোটামুটি ভাবে একটা নির্বাচন হলো। তো সুতরাং আমি মনে করি যে ডাকসু ইলেকশনটাও গুরুত্বপূর্ণ। তো প্রথম ভিপি ছিল কিন্তু মমতাজ উদ্দিন আহমেদ। প্রথম ভিপি কে ছিল? মমতাজ উদ্দিন আহমেদ। আর আজকে আমি যেটা বলছিলাম, 3টা গুরুত্বপূর্ণ ভিতরে একটা হচ্ছে আজকে ডাকসু ইলেকশন হয়েছে, এই যে 9 সেপ্টেম্বর আজকে, 9 সেপ্টেম্বরে। এরপরে আজকে কি হয়েছে, নেপালে আমাদের যেমন এই যে ছাত্র জনতার বিপ্লব হয়েছিল 5ই আগস্টে, প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করে, তাই না? আজকেও নেপালে এরকম হয়েছে, এই যে 9 সেপ্টেম্বর ছাত্র জনতার বিপ্লবে সেখানকার প্রধানমন্ত্রী ভারতে কিন্তু পালিয়ে গেছে। আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে দোহায়, কাতারের দোহায় ইসরায়েলি অ্যাটাক করেছে। তারা হচ্ছে 11টা ফাইটার জেট সরাসরি কাতারে ঢুকে হামলা করে। এটা মানে একেবারে আনএক্সপেক্টেড একটা ঘটনা ছিল, সরাসরি কোনো দেশের বিরুদ্ধে একেবারে যুদ্ধে নেমে পড়া। আন্তর্জাতিক অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এটা, যে 11টা একবারে ফাইটার জেট নিয়ে সরাসরি ঢুকে কাতারে হামলা করে। তো এইভাবে একটু পরীক্ষার আগ পর্যন্ত একটু দেখলেই হবে, একেবারে 7-8 দিন আগের গুলা না, এই যে এখন পর্যন্ত জানুয়ারি থেকে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এগুলো একটু যদি দেখে যান বা রিডিং পড়েন। প্রথমে এই যে এই শীটটা আমি দিয়ে দেবো, এই শীটটা একবার রিডিং পড়বেন। তারপরে যে তথ্যগুলা দিয়েছি, যদি রিডিং কেউ না করতে চান, যদি এই যে দাগানো গুলো আছে আর আমি যেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো পড়লে পারেই আমার মনে হয় এর বাইরে ইন্টারন্যাশনাল দরকার নাই। গতদিন যেগুলো পড়িয়েছি বাংলাদেশের জন্য এনাফ, কিন্তু ওখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলা মনে রাখতে হবে। যেমন আজকে দিলাম হচ্ছে জনশুমারি থেকে, গতদিন দিয়েছি হ্যাঁ আমাদের বাজেট থেকে, বাজেটেও প্রচুর ইনফরমেশন। এরপরে আছে আমাদের ইনফরমেশন আছে ওই যে কি দিলাম, ইকো- অর্থনৈতিক সমীক্ষা। এগুলো না পড়ে পরীক্ষার হলে যাওয়া হচ্ছে বোকামে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসেই। তো 2 দিন নিলাম, আর আমার মনে হয় না সাম্প্রতিক নেওয়ার ক্লাস নেওয়ার দরকার আছে। একদিন আমি চেষ্টা করব যে একেবারে খুঁটিনাটি অল্প অল্প করে আলোচনা করার, যেগুলো থেকে বিসিএস পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। তো আজকের মতো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আমি শেষ করলাম লাইভ।